আমরা এখন শর্টকাট সংক্ষেপে পরিবেশ সম্মেলন এবং চুক্তিগুলো নিয়ে একটু জানবো, এরপরে বিস্তারিত ক্লাসের সময় আমরা সব ব্যাকগ্রাউন্ড এবং গল্প আকারে জানবো। তাহলে প্রথম শুরু হচ্ছে সাইলেন্ট স্প্রিং থেকে। সাইলেন্ট স্প্রিং রাসেল কার্সনের লেখা একটা বই, যেটা উনি ডিডিটি নামে একটা রাসায়নিক, এই রাসায়নিকটা ব্যবহারের ফলে পরিবেশের যে ক্ষতি হচ্ছে এ সম্পর্কে উনি 1962 সালে এই বইটি প্রকাশ করেন। এরপরে সান্তা বারবারা অয়েল স্পিল, এখানে সমুদ্রের মাঝে তেল উত্তোলনের একটা পাইপ বিস্ফোরণ হয়ে সমুদ্রের আশেপাশে ছড়িয়ে পড়ে, যার ফলে ওই অঞ্চলের ভূপ্রকৃতি এবং জীববৈচিত্র্য একটা হুমকির মুখে পড়ে। এটা হচ্ছে 1969 সালের ঘটনা। এরপরে গেলর্ড নেলসন নামে একজন মার্কিন সিনেটর, ওনার উদ্যোগে আর্থ ডে নামে একটি দিবস পালিত হয়। এটা হচ্ছে 22 এপ্রিল 1970 সালে, এবং এই মিলিয়ন মিলিয়ন মানুষ রাস্তায় নেমে আসে। এর ফলে ইউএসের মধ্যে একটা ডোমেস্টিক প্রেশার তৈরি হয়, এবং পরবর্তীতে সুইডেনের স্টকহোমে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে সুইডেনেরও একটা অভ্যন্তরীণ চাপ ছিল যে অ্যাসিড রেইনের কারণে সুইডেনের লেকগুলো নষ্ট হয়ে যাচ্ছিল এবং জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছিল। এবং স্টকহোম সুইডেনে 1972 সালের কনফারেন্স অনুষ্ঠিত হয়। এই কনফারেন্স শুরু হয়েছিল 5 জুন থেকে শুরু হয়েছিল। এই 5 জুন থেকে কিন্তু পরবর্তীতে আপনার বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। এই স্টকহোম কনফারেন্সে ইউএনইপি গঠিত হয়। ইউএনইপি, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম। তাহলে ইউএনইপি গঠিত হয়, এটাও 1972 সালে। এই ইউএনইপি পরবর্তীতে কিন্তু অনেক কনভেনশনে একটা ক্যাটালাইজিং ভূমিকা পালন করে। যেমন ইউএনইপি থেকে আমরা পাশে যদি একটু লিখি, ইউএনইপি ক্যাটালাইজেস কি, যেমন হচ্ছে ভিয়েনা কনভেনশন থেকে এসেছিল মন্ট্রিল প্রোটোকল। এরপর ইউএনইপি থেকে আরেকটি কনভেনশন আসে, যার নাম হচ্ছে ব্যাসেল কনভেনশন। ব্যাসেল কনভেনশন। এরপর তবে ইউএনইপি গঠিত হয়েছে 1972 সালে, কিন্তু 1971 সালে কিন্তু রামসার কনভেনশন হয়, যেটা জলাভূমি রক্ষা বিষয়ক, ওয়েটল্যান্ড বিষয়ক কনভেনশন। সুতরাং এর পিছনে কিন্তু ইউএনইপির ভূমিকা নেই, কারণ ইউএনইপি গঠিত হয় 1972 সালে। এরপর এই যে ইউএনইপি এবং ডাব্লিউএমও মানে ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন, এটা মূলত জাতিসংঘের একটি আবহাওয়া বিষয়ক সংস্থা। এই ইউএনইপি এবং ডাব্লিউএমও মিলে একটা নতুন সংস্থা গঠন করে, যেটা হচ্ছে আইপিসিসি, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। এটা একটা হাইব্রিড অর্গানাইজেশন, ইউএনইপি এবং ডাব্লিউএমওর যৌথ উদ্যোগে তৈরি হয়। আইপিসিসির কাজ কি? আইপিসিসি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড যে পরিবেশের রিপোর্টগুলো তৈরি হয়, ওগুলো নিয়ে একটা অ্যানালাইসিস রিপোর্ট দেয় 7 বছর পর পর। এরপর আইপিসিসি 1990 সালে তার প্রথম রিপোর্ট প্রকাশ করে।
প্রকাশ করে, মানুষের মধ্যে একটা পরিবেশ নিয়ে সচেতনতা তৈরি হয়েছিল আগেই। এরপর 1992 সালে প্রথম একটা রিও ডি জেনেরিও, ব্রাজিলের, এখানে রিও সামিট অনুষ্ঠিত হয় 1992 সালে। এই রিও সামিটের ফুল নেম ছিল ইউএনসিইডি। ইউএনসিইডি হচ্ছে ইউনাইটেড নেশন কনফারেন্স অন আর্থ অ্যান্ড ডেভেলপমেন্ট। এই রিও সামিটকে আর্থ সামিটও বলা হয়। এই রিও সামিট থেকে আমরা জানি যে কোনো কনভেনশন এবং সামিট থেকে আমরা পড়েছি বিস্তারিত ক্লাসে যে কনভেনশন ও সামিট থেকে প্রোটোকল আসে। এই রিও সামিট থেকে এসেছিল ইউএনএফসিসিসি, মানে ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। ইউএনএফসিসিসি এর আন্ডারে দুইটা উল্লেখযোগ্য প্রোটোকল আছে। একটা প্রোটোকল হচ্ছে কিয়োটো প্রোটোকল, আর একটা হচ্ছে প্যারিস এগ্রিমেন্ট। সরি, দ্বিতীয়টা প্রোটোকল না, এটা হচ্ছে এগ্রিমেন্ট। আমরা এগ্রিমেন্ট আর প্রোটোকলের পার্থক্য বিস্তারিত ক্লাসে পড়েছি। কিয়োটো প্রোটোকল 1997 সালে গ্রহণ করা হয়, এটা হচ্ছে COP3-তে। কিয়োটো প্রোটোকল মূলত গ্রিন হাউস গ্যাস নিয়ে, এখানে উন্নত দেশগুলো, ডেভেলপড কান্ট্রিগুলোর মধ্যে একটা লিমিট সেট করে দেওয়া হয় এমিশনের। আর প্যারিস এগ্রিমেন্ট হচ্ছে COP21-এ 2015 সালে গৃহীত হয়। প্যারিস এগ্রিমেন্টে বলা হয় যে প্রত্যেকটা দেশ তার নিজস্ব গোল নিজেরাই সেট করবে। এছাড়া রিও সামিট থেকে আর একটা কনভেনশন হয়, যেটা হচ্ছে সিবিডি, আমরা সংক্ষেপে বলি, কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি। বায়োলজিক্যাল ডাইভার্সিটি শব্দের অর্থ হচ্ছে বৈচিত্র্য। এই সিবিডি, কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি আন্ডারে দুইটা প্রোটোকল আছে। একটা হচ্ছে কার্টাজেনা প্রোটোকল, এটা হচ্ছে এলএমও ও জিএমও এর নিরাপদ ব্যবহার এবং চলাচল নিয়ে। যেমন এলএমও মানে, জিএমও মানে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, অর্থাৎ যেসব জীব হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জেনেটিক প্রযুক্তির মাধ্যমে জিনগত পরিবর্তন এনে যে নতুন ধরনের জীব বা জাত তৈরি করা হয়, সেগুলোকে এলএমও জিএমও বলে। এলএমও জিএমওর নিরাপদ ব্যবহার ও চলাচল নিয়ে হচ্ছে কার্টাজেনা। এবং নাগোয়া প্রোটোকল হচ্ছে এই এলএমও জিএমওর যে সুফল আসে সেগুলোর সুষম বন্টন নিয়ে। ইউএনএফসিসিসি এর আর একটা কাজ হলো কপ আয়োজন করা। 1995 থেকে ধারাবাহিকভাবে প্রতি বছর কপ আয়োজিত হয়ে আসছে। 1995 বার্লিনে প্রথম COP1 আয়োজিত হয়। এরপর প্রতি বছর কপ আয়োজিত হয়। এরপর COP21 সম্পর্কে আমরা জানি,
COP21 হয় প্যারিস এগ্রিমেন্ট 2015। COP3 হয় হচ্ছে আপনার কিয়োটো প্রোটোকল, জাপানের কিয়োটোতে অনুষ্ঠিত কিয়োটো প্রোটোকল 1997। এভাবে আরও কপ আছে, যেমন COP30 সর্বশেষ COP30 এটা অনুষ্ঠিত হয়েছিল 2025 সালে বেলেম, ব্রাজিল। এখানে USA, ভারত, চীন এরা হচ্ছে অংশগ্রহণ করেনি। এ নিয়ে বিস্তারিত আলোচনা আছে আমাদের বিস্তারিত ক্লাসে। এরপর রিও এর ধারাবাহিকতায় আপনার আরও কতগুলো কনফারেন্স হয়। প্রথম রিও সামিট 1992, যার নাম UNCED। এরপরে রিও 5 হয় রিও +5, কিন্তু এটা তত ইম্পর্টেন্ট না, 1997। এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে WSSD, যেটা হয় জোহানেসবার্গ সামিট। এটা হচ্ছে 2002 সালে। WSSD এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড সামিট অন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। পরবর্তী সামিট হয় UNCSD। এটা অনুষ্ঠিত হয় 2012 সালে, সেই রিও ডি জেনেরিওতে। এর কে বলা হয় রিও +20 সামিট। এই সামিটগুলো মূলত ইম্পর্ট্যান্ট হচ্ছে SDG এর ধারণার জন্য। SDG সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, SDGর প্রথম ধারণা এসেছিল 1987 সালে ব্রান্ডল্যান্ড রিপোর্টের মাধ্যমে। ব্রান্ডল্যান্ড হচ্ছে নরওয়ের প্রধানমন্ত্রী, সম্ভবত 3 টাইমস হচ্ছে নরওয়েতে নির্বাচিত হয়েছিলেন। এই ব্রান্ডল্যান্ড রিপোর্টে 1987 সালে বলা হয় যে শুধু উন্নয়ন করলে হবে না, তার একটা সাস্টেইনেবল উন্নয়ন করতে হবে, যেটা পরিবেশের সাথে খাপ খায়। এরপরে রিও সামিটে প্রথম 1992 সালে এটা উত্তোলন করা হয়। এরপর পরবর্তী 2002 সালে এই সামিটটার নামই হচ্ছে ওয়ার্ল্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। মূলত এটা কার্যকর হয় কিন্তু 2012-তে রিও 20-তে SDG বিস্তারিত উপস্থাপনা করা হয়। এছাড়া 1992-তেও কিন্তু এজেন্ডা 21 দেওয়া হয়, যেটা এক ধরনের SDG রূপরেখা। এরপরে আমরা বিস্তারিত ক্লাসে প্রত্যেকটার পিছনের আপনার ব্যাকগ্রাউন্ড গল্পের মাধ্যমে পড়ব। আপনাদের সবাইকে বিস্তারিত ক্লাসে আমন্ত্রণ রইল।